মাশরুম সম্বন্ধে তোমরা কি কিছু জানো? যে মাশরুমটা কিভাবে কি করা হয়, কেন আমরা মাশরুমটা নিয়ে এখন মানুষ ভাবনা চিন্তা করছে, কিছু জানো? কোনো মানে ভাঙ্গির একটা পার্ট হচ্ছে মাশরুম, এবং সব মাশরুম তো খাওয়া যায় না। বেসিক্যালি আমরা অ্যাগারিকাস মাশরুমটাই খাই। আজকাল তো ফিটনেসের তো একটা ব্যাপার আছে, তো প্রোটিন কনজাম্পশন ইজ এ হিউজ থিং। তো সবাই তো চিকেনটা মানে অতটাও মানে সহমত না চিকেন খাওয়া নিয়ে। কোলেস্ট্রল সবই ম্যাটার করে, তো মাশরুমটা এখন অনেকে মাশরুমের দিকে ইনক্লাইন যে ভেগান হওয়ার কারণে আমাদের কাছে প্রাণীজ প্রোটিনটা তো লাগবেই। আর সেটা আমি যতটুকু জানি, এটা আমি ঠিক কি ভুল জানি না, মাশরুম থেকে সেটাকে পাওয়া যায়। তো সেই কারণে আমাদের যে খাবারের মানে যে মানে কি বলবো, যে মানে যে ধরনের পুষ্টি আমরা চাই, প্রাণীজ প্রোটিন তো আমাদের শরীরের জন্য লাগবেই। তো সেই কারণে আমরা মাশরুমটাকে কিনেই খাই। কিন্তু যদি নিজে, এবার সেটা কিভাবে তৈরি হচ্ছে না, যদি নিজে আমরা বানিয়ে নিতে পারি তাহলে আমাদের পক্ষে সেটা অনেকটা ভালো হবে। কৃতিকা গঙ্গোপাধ্যায়, আমি বোটানি শ্রীরামপুর কলেজে পড়ি, বোটানি ডিপার্টমেন্ট ফার্স্ট সেম। এখানে এসে ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে যারা শেখাচ্ছেন তারা ভীষণ আন্তরিকভাবে শেখাচ্ছেন। এবং আমরা যখন শিখি আমরা অনেক সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ দিয়ে বা অনেক অনেক এডুকেশনাল ওয়াইজ আমরা শিখি, কিন্তু এখানে যারা যারা করাচ্ছেন তারা হাতে কলমে প্রত্যেক দিন প্রতিনিয়ত তারা এটার মধ্যেই আছেন। তাই এরকম একটা পরিবেশে এরকম লোকজনদের কাছ থেকে শিখে আরো বেনিফিটেড তো আমরা হই বটেই। ভীষণ ভাল লাগছে। মোহনা ভট্টাচার্য, আমি শ্রীরামপুর কলেজে বটানি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। পুরো একটা এখানে পরিবেশ মেলা হচ্ছে এবং সেখানে আমরা হাতে কলমে মানে শিখতে পারবো, দেখতে পারবো, জানতেও পারবো। তো এখানে আসার পর একটা অদ্ভুত সুন্দর জিনিস হচ্ছে, আগে আমরা যে মাশরুমগুলো শুধু সাইন্টিফিক নেম জানতাম বা সেরকমগুলো কি দেখতে হয়, মাইসেলিয়াম কোন ক্লাসের আন্ডারে পড়ে, আমাদের মাথায় শুধু টেকনিক্যাল নলেজগুলো কাজ করতো। আজকে সামনাসামনি এসে বুঝতে পারছি যে সাবস্ট্রেট জিনিসটা কি, সেটাকে আমরা কি করে বানাবো। এই যে হাতে করে ধরে দেখা, মাশরুমটাকে হাতে করে ধরে যে বোঝা যে আচ্ছা এখানে মাইসেলিয়াম হয়, এখানে এইটা হয়, এই জিনিসগুলো জানাটা সত্যি মানে বলবো যে খুবই মানে ভালো জিনিস, মানে খুবই এডুকেশনাল। এই প্রীতি দত্ত, শান্তনু কোলে, এরপর আসছে পাওনি চক্রবর্তী, কৃতিকা গঙ্গোপাধ্যায়, মিত্রা মালিক, মিত্রা মালিক, এরপরে অহনা ভট্টাচার্য, সায়ন দেব, তুষার চন্দ্র, আচ্ছা তুষার চন্দ্র, রুনা আদব, আজকের আমাদের এই মঞ্চ, পরিবেশ মেলার এই মঞ্চ, তা উৎসর্গ করা হয়েছে ধ্রুবজ্যোতি ঘোষের নামে। ওনার আগে পরে কোনো কথা বললাম না এই কারণে, কারণ উনি আর আমাদের মধ্যে নেই। ধ্রুবজ্যোতি ঘোষ 2018 সালে আমাদের ছেড়ে চলে গেছে। কে ধ্রুবজ্যোতি ঘোষ সেটা আমাদের প্রত্যেকের একবার জেনে নেওয়া দরকার। আমরা এখানে রেখেছি ওনার ছবি, এবং পূর্ব কলকাতা জলাভূমিকে 12,500 হেক্টর এরিয়া বিশিষ্ট পূর্ব কলকাতা জলাভূমি
পুরো কলকাতা শহরের কীর্তি বলা হয়। অর্থাৎ আমাদের যে জীবন, আমাদের কীর্তি যে কাজ করে, পূর্ব কলকাতা জলাভূমি পুরো কলকাতার জন্য সেই কাজ করে। দৈনিক পুরো কলকাতা শহরের যে জলীয় বর্জ্য তাকে বিনা পয়সায় পরিশোধন করে পরিশ্রুত করে দেয় পূর্ব কলকাতা জলাভূমি, যা আসলে বিদ্যাধরী নদীর ব্যাকলগ। সেই পূর্ব কলকাতা জলাভূমিকে ইরানের রামসারে 1978 সালে যে সম্মেলন হয়েছিল, জলাভূমি সম্মেলন, সেখানে সারা বিশ্বের সব থেকে উল্লেখযোগ্য জলাভূমিগুলো, যা মানব সভ্যতার জীবনে পশু পাখি পোকামাকড় কীট পতঙ্গ অর্থাৎ জৈব বৈচিত্র্যের কল্যাণে অবদান রেখেছে, তাদেরকে রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে। ভারতের প্রথম রামসার সাইট পূর্ব কলকাতা জলাভূমি। মৌমাছি মানে আমরা সাধারণত কি জানি, যে মাছি চাক বানায় গাছের ডালে বা গাছের কোটরে, যে মৌমাছির চাক থেকে আমরা খাওয়ার মধু পাই। কিন্তু মৌমাছি মানে শুধু সেই মাছি নয়, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি মধু মৌমাছি। আমরা পুরোনো দিনের বইতে পড়েছি মধুমক্ষিকা, হ্যাঁ, ওই মৌমাছি মানে সেও মৌমাছি। বাট মৌমাছি সমাজে বলতা আরও কি আছে, নানান রকম মৌমাছি আছে। কেউ মাটির তলায় বাসা বাঁধে, কেউ গাছের কোটরে বাসা বাঁধে, কেউ বাঁশের ফুটোর মধ্যে একটা ফুটো পেলে সেই ফুটো দিয়ে সেদিয়ে গিয়ে বাসা করে, কেউ মাটির বাড়ির দেওয়াল ফুটো করে বাসা করে। এরকম বিভিন্ন ধরনের মৌমাছি আছে। আবার কোনো মৌমাছি আবার পাতা দিয়ে বাসা বানায় নিজেরা। এই সমস্ত মৌমাছিদের গল্প আজকে আমরা শুনবো সঞ্চারীর কাছে। তার সবচেয়ে বিস্ময়কর জায়গাগুলো যেগুলো দিয়ে আমার প্রথম শেখা শুরু হয়েছিল, সেইগুলো আমি আজকে একটু সবার সাথে গল্প ভাগ করে নিতে চাই। কোনো পড়াশোনা করাবো না, প্রশ্ন ধরবো না, কিন্তু প্রচুর প্রশ্ন করলে খুব আনন্দ পাবো। আচ্ছা, আমার আজকের কথা যেটা টপিক লেখা আছে, বিয়ন্ড হানিবিজ, ডিসকভারিং দ্য ডাইভার্সিটি অফ ওয়াইল্ড পলিনেটার্স। অনেকগুলো শব্দ এখানে একটু ফটকা লাগা উচিত সেগুলোকে নিয়ে, যে এটা লেখার মানেটা কি। কারণ হানিবি আমরা সবাই জানি, তার মধ্যে আবার ওয়াইল্ড পলিনেটার, হ্যাঁ তো ঠিক আছে, হানিবি তো পলিনেটার আমরা তাও জানি, ওয়াইল্ডেই পাওয়া যায় তাও জানি। তাহলে এর মধ্যে আবার নতুন করে আমরা কি চিনতে চলেছি? পলিনেটার, পলিনেটার বা পরাগ মিলনকারী যারা পোকা হয়, আমি ইনসেক্ট পলিনেটার নিয়ে কথা বলছি। তাদের মধ্যে আমরা এরকম অনেকেই চিনি। যেমন সর্বপ্রথম আমরা জানি মৌমাছি, যেহেতু আমি কথা বলছি মৌমাছি নিয়ে, অবভিয়াসলি এটা মৌমাছি আছে। তার বাইরে প্রজাপতি, বাটারফ্লাই আমরা জানি, মথ, তার সাথে ওয়াস্প। ওয়াস্প হচ্ছে বলতা, বিটল এবং হভারফ্লাই। হভারফ্লাই হচ্ছে মাছি প্রজাতি, আর বিটল হচ্ছে নর্মালি আমরা বাংলায়, এখান থেকে একটু পাজল শুরু হবে। বিটলের বাংলা, বিটল বললে আমরা বলবো গুবরে পোকা, কিন্তু গুবরে পোকার ইংলিশ কি? ডাং বিটল। কিন্তু ডাং বিটল আর বিটল কি এক জিনিস হলো না। এইখানেই একটা প্রবলেম হচ্ছে, আমাদের বাংলা টার্মিনোলজির সাথে যদি আমরা ইংলিশকে একসঙ্গে ভাবতে চাই, এবং সেটা সবচেয়ে আমরা মৌমাছির ক্ষেত্রে একটু পরে আসছি। প্রথম হচ্ছে যে আমি বলি পরাগ মিলনকারীকে বলার কিছু নেই, সবাই আমরা প্রত্যেকে জানি যে পরাগ মিলনকারী এরা কেন, তার কারণ এদের গায়ে রোম আছে, হেয়ারি বডি। সেই জন্য তারা যখন একটা ফুলে যাচ্ছে, সেই ফুলের যে পোলেন সেটা তার গায়ে লেগে যাচ্ছে, এবং সেইটা নিয়ে সে আবার পরের ফুলে যখন যাচ্ছে, তখন সেইখান থেকে তার গায়ে লাগা পোলেন পরের ফুলের যে স্ট্যামিনা আছে, যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, সেইখানে লেগে যাচ্ছে। এবার সর্বপ্রথম যেটা অবভিয়াসলি ভেবে রাখা দরকার, যে এটা তাদের কাজ নয়। পলিনেশন করবো বলে আজ সকালে কেউ বেরোয়নি। কেন বেরিয়েছে? খেতে। কার? খাওয়াতে। সে কি খায়? রাইট, নেকটার খায় আর পোলেন খায়, ঠিক আছে। সেইটা খেতে সে বেরিয়েছে। এবার তার গায়ে প্রচুর রোম, সে যখন খাচ্ছে আশেপাশে নড়াচড়া করছে, ফুলের মধ্যে ঘোরাঘুরি করছে, তার গায়ে লেগে যাচ্ছে, এবং সে সেইখান থেকে হয়ে গেল এই ফুলে খাওয়া, আর একটা ফুলে যাই বলে গেল। যেমন আমরা উইন্ডো শপিং করি বা যখন কেনাকাটি করি, একটা দোকান থেকে আরেকটা দোকানে গেলাম,
সেইখানে আবার যখন ঘুরছে তখন তার গায়ে লেগে থাকা যে পোলেন সেটা লেগে যাচ্ছে সেই ফুলের যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে সেখানে, ঠিক আছে, সেই স্টিগমা। আর জল জঙ্গল পত্রিকার সম্পাদক ও একটা বই উপহার দেবে সঞ্চারীকে। ফুল গাছকে ঘিরে একটা ছোট্ট একটা ডকুমেন্টারি সিনেমা বানিয়েছে আমার বন্ধু দেবলীনা আর সমতা। ওরা সেই ছোট্ট ডকুমেন্টারিটার একটা ছোট্ট একটা পার্ট আমাদের দেখাবে, যে ডকুমেন্টারিটা এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। আমরা দেবলীনা আর সমতাকে আজকে আমাদের মধ্যে পেয়েছি, আমরা ভীষণ আনন্দিত। এবার দেবলীনা সমতা শুধু নয়, তেঁতুলতলার গান দলের আরও একজন আছে এখানে, সে ব্যারাকপুরেরই মেয়ে, তার নাম হচ্ছে তনুশ্রী। আমি তনুশ্রীকেও ডাকবো, ওরা তিনজন একসাথে এসে আমাদের এই গল্পটা বলবে। তা আমার বন্ধু দেবলীনা আমরা এখন যে ছবিটার একটুখানি দেখব সেই ছবিটা বানিয়েছেন। আমাদের ছবির নাম জিলিপিওয়ালার বন্ধুরা। এই ছবি এই বছর জুলাই মাস থেকে মোটামুটি সেপ্টেম্বর মাসের মধ্যে তৈরি হয় এবং তারপরে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তার ইনগুরেশন ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এই ফিল্ম বানানোর প্রথমে আমরা চাই যে এর একটুখানি আপনারা দেখে নিন। দুটো জিনিস নিয়ে আমরা নজর করতে বলবো। একটা হচ্ছে ছবিতে দেখতে পাবেন অনেক গাছপালা, পশু পাখি, সরীসৃপ ইত্যাদি। আমি বলবো যে এই ছবির সম্পূর্ণ শুটিং হয়েছে কলকাতা শহরে। শুটিং হয়েছে একটা মোটামুটি 1/2 কিলোমিটার রেডিয়াস এলাকার মধ্যে এবং 12 বছর ধরে। এই তিনটে কথা মাথায় রেখে, অর্থাৎ কলকাতা শহর, একটা 1/2 কিলোমিটার রেডিয়াস এবং 12 বছর, এইটা মনে রেখে আমরা ফিল্মের ট্রেলারটা দেখে নেব। ফিল্মের নাম জিলিপিওয়ালার বন্ধুরা, ইংরাজিতে ফ্রেন্ডস অফ জিলিপিওয়ালা। পাখি দেখতে পাচ্ছি, পারা তুমি বলো, একটা নাম বলো। আর কি কি পাখি আসে মা? চুড়ি পাখি। চড়ুই পাখি? হ্যাঁ, আগে আমি খেতে দিন। এটা কি গাছ? কিছু গাছ। তুমি ভালোবাসো পাখিদের? হ্যাঁ, আর পৃথিবীতে কতটা ভালোবাসো? এটা ওটা। খুব বাঘ ছিল, তারপর বড় বাঘটা জঙ্গলে শিকার করতে গেল। গাছ। আমার নাম জিলিপিওয়ালা। উদ্বাস্তু উপনিবেশ রেফিউজি কলোনি বিদ্যাসাগরে দেবলীনা জানলার বাইরে পাশের বাড়িতে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী পারুল মুখার্জির বাড়িতে এই তেঁতুল গাছটা আছে। আমাদের বিশ্বাস এই তেঁতুল গাছের বয়স 80 বছর এবং খুব সম্ভবত পারুল মুখার্জি এই গাছটা পুঁতেছিলেন। পারুল মুখার্জি যিনি রেভলিউশনারি ফ্রিডম ফাইটার ছিলেন, কিন্তু একই সাথে ভারতের স্বাধীনতার সঙ্গে সঙ্গে
পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং সেখানে নিজের বাসস্থান স্থাপন করেছিলেন। গত 12 বছর ধরে দেবলীনাথ ওর জানলা থেকে, ছাদ থেকে, গাছের তলা থেকে এই গাছ এবং তার আশেপাশে যে সমস্ত প্রাণী, পাখি, পশু এরা আসে তাদের ডকুমেন্ট করেছে। কিন্তু গত বছর জুলাই মাসে আমরা জানতে পারলাম যে এলাকায় ওই বাড়িটা, পারুল মুখার্জি এখন আর নেই, সেই বাড়িটা প্রমোটারের হাতে চলে গেছে এবং আমাদের আশঙ্কা হতে শুরু করলো যে এই গাছটা প্রমোটারের হাতেই চলে যাবে। তার ফলে আমরা চেষ্টা করি কি করে এই গাছটাকে বাঁচানো যায় এবং এই গাছটাকে বাঁচানোর নানা ধরনের প্রচেষ্টার মধ্যে একটা প্রচেষ্টা হচ্ছে এই ছবিটা। বাকিগুলি সম্বন্ধে দেবলীনা বলবে, আর একটু কি কাজ আমরা করছি তেঁতুল গাছকে নিয়ে সেটাও বলবে। পাখিগুলো আপনারা দেখছেন বেশিরভাগই তেঁতুল গাছ এবং তৎসংলগ্ন ওর প্রতিবেশী গাছেদের পাখি। তো প্রথমে প্রমোটার যেটা করলো যে আম গাছ এবং জামরুল গাছ ছিল যার জন্য পাখিরা আসতো, সেই দুটো গাছ কেটে ফেললো এবং আমাদের আশঙ্কা তখন থেকে মানে খুবই গভীরে গেল যে তেঁতুল গাছটার কিছু হবে এবং ওদের প্ল্যানটাও ছিল তেঁতুল গাছটা কেটে ফেলবে, যেটা আমরা একটা সমবেত প্রয়াসে এখনও অবধি মানে গত বছর জুলাই থেকে আজ ডিসেম্বর, 24শে জুলাই থেকে 25শে ডিসেম্বর আমরা রুখে দিতে পেরেছি, কিন্তু কতদিন পারবো জানি না, কারণ ওদের মূল বাড়িটা ভাঙা শুরু হয়ে গেছে। এই ব্যাগ কাঁধে ঝুলিয়ে যখন কোথাও যাই অনেকে আমাকে জিজ্ঞেস করে এখানে কি লেখা আছে, এটা কেন কি, আমি তখন তাদেরকে বলি এটাও আমার একটা মানে প্রচার বা প্রতিবাদ যে তেঁতুল গাছটাকে হচ্ছে রক্ষা করানো, যে আমিও তাদের সঙ্গে আছি। তা আপনারা যদি নাকি সংগ্রহ করতে চান, বুকমার্ক, পোস্টার, ব্যাগ, টি শার্ট সবই তনুশ্রী স্টলে রাখা আছে। ধন্যবাদ। আগে তাদের ধন্যবাদ জ্ঞাপন স্বরূপ উপহারটা তুলে দেওয়ার জন্য দেবাশিসদা, বঙ্কিমদা দুজনকেই অনুরোধ করছি। আচ্ছা, দেবাশিসদা উপহার দিচ্ছেন আমাদের ভালোবাসার স্বরূপ হিসাবে। একটা বড় গাছ ছিল, তেঁতুল জেতার নাম ছিল, তার ছায়াতেই বাজছিল, শাখায় শাখায় নাচছিল ময়নাটিয়া গাং শালিকের দল। বছর বছর সেই গাছে নিশ্চিত আশ্রয় আছে, দ্বন্দ্ব যদি হয় পাছে, তাই তো সবাই খুব কাছে, নামিয়ে গলা ডাকতো অনর্গল। গাছটা কবে কার জানো, আমার কথা নাই মানো, স্বার্থ কিছুই নেই কোনো, বেহিসেবি নই যেন, 150 বছর দাঁড়িয়ে অচঞ্চল। অনেক ধন্যবাদ জিলিপিওয়ালার বন্ধুদের, ওদের জন্য হাততালি। বর্তির বিল শুধুমাত্র একটা জলাশয় নয়, বরং এটা নোয়াই নদীর উৎসমুখ। অনেকে হয়তো বলবেন যে না, নোয়াই নদীর উৎসমুখ হচ্ছে ইছাপুর খাল। নো ডাউট, ইছাপুর খাল ভাগীরথী থেকে বেরিয়ে যেটা নোয়াই নদীতে পরবর্তীকালে পরিবর্তিত হলো বা হয়েছিল, যার লাবণ্যবতী নাম ছিল একসময়, সেই নদীটি মজে যেতে যেতে এবং প্রায় 7টি শহর এই নদীটার তীরে অবস্থিত ছিল এবং একই সাথে প্রায় 8 থেকে 9টি ব্লক এই নদীটার দুপারে ছড়িয়ে রয়েছে। আমরা সবসময় নদীকে বলি পুণ্যতোয়া, কিন্তু আসলে আমাদের মানব সভ্যতার পাপগুলোকে বহন করে, আমাদের সমস্ত আবর্জনাগুলোকে নদীটা বহন করে। এবং এই লাবণ্যবতী বা নোয়াই নদী এর দুপারের বিভিন্ন বিস্তীর্ণ যে জনপদ, শহর ও গ্রাম, তাদের সমস্ত বর্জ্য পদার্থগুলোকে টানতে 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 এখন মৃতপ্রায়, যেটাকে আমরা নোয়াই খাল হিসাবে বলছি। আপনারা যদি কেউ নীলগঞ্জের দিকে যান, প্রথমবার ওটাকে অতিক্রম করতে পারবেন। পরবর্তীকালে যদি এয়ারপোর্টের কাছে যান, যে ছোট্ট জলা জমিটা পেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই নোয়াই, যাকে নোয়াই খাল হিসাবেই বলা হচ্ছে।
সেটা সেইখানেই আমরা যদি যাই নদীর সামান্যতম চিহ্ন কিন্তু আমরা খুঁজে পাবো না, খুবই দুর্ভাগ্যজনক। অথচ এই একটা নদী যা কিনা একসময় এই পশ্চিমবঙ্গের সাথে পূর্ববঙ্গের যোগাযোগের অন্যতম একটা মাধ্যম ছিল। এখানে হারুয়া খাল, সেখানে গিয়ে মিশছে এই নদীটি, যার মাধ্যমে পূর্ববঙ্গে প্রবেশ করা যেত। এই যে ওয়েটল্যান্ড বা জলাশয়, সেটা ইউনিক এবং ডাইভার্স ওয়েটল্যান্ড একটা ইকোসিস্টেম, যেটা কিনা অন্যান্য যে জলাশয়গুলো তার থেকে আলাদা রকম করেছে। কারণ এখানে এক সময়ে সমুদ্রের নোনা জল এই হুগলি বা গঙ্গার দক্ষিণাংশ থেকে প্রবেশ করতো এবং পরবর্তীকালে সেটা ফ্লো হয়ে মিষ্টি জলের সাথে মিশে হারোয়া খালে পৌঁছাতো। এবং এখনও বলা হয়ে থাকে সুন্দরবনের উত্তর চব্বিশ পরগনার দিক থেকে মিষ্টি জলের যে সোর্সগুলো রয়েছে তার অন্যতম উৎস কিন্তু এই নোয়াই নদী বা নোয়াই খাল। বর্তমানে যেটাকে খাল বা ক্যানেল বলা হচ্ছে। আমরা যারা পরিবেশের সাথে কাজ করি আমরা নদীকে নদীই বলবো, কিন্তু ইতিহাসের যে প্রভাব ভূগোলের ওপর পড়ে সেই হিসেবে এটা কিন্তু এখন ক্যানেল বা খালে পরিণত হয়েছে। এই ভর্তির বিলটিকে রামসার ওয়েটল্যান্ড সাইট হিসেবে ঘোষিত করা হোক এবং সেটার জন্য ইতিমধ্যে আমরা একটি ডিপিআর প্রিপারেশন করছি। আমরা ভর্তির বিল একটি ওয়াচ টাওয়ার উদ্বোধন করেছি, যে ওয়াচ টাওয়ার থেকে আমরা আশা করব পর্যটক বা পর্যবেক্ষক যাই বলুন না কেন তারা এই বিলের যে সৌন্দর্য সেটা দেখবেন। পাশাপাশি এত খোলা প্রান্তরের মধ্যে বিভিন্ন পাখির আসা যাওয়া এবং তাদের যে যাপন এখানে সেটা তারা পর্যবেক্ষণ করতে পারবেন। তার জন্য আমি আমনাগা ব্লকের পক্ষ থেকে সাদর আহ্বান জানিয়ে গেলাম। এবং দুজন পরিবেশ কর্মী আর দুজন পরিবেশ কর্মীর হাতে উপহার তুলে দেবেন। সবাই হাততালি একটু। এবার তেঁতুলতলার গানের দল এই মেসেজটা বহুদূর পৌঁছে যাক আমরা চাই। আমরা যেন তেঁতুল গাছটাকে বাঁচাতে পারি সবাই মিলে। এই যে বিশ্বর কাছে এটাকে খুলে দেওয়া হচ্ছে, বাজার অর্থনীতির প্রবেশ হচ্ছে ভারতবর্ষে। সেই সময় দেশের কাণ্ডারি যারা ছিলেন তারা অনেক নামি দামি মানুষ, তারা অনেক বড় বড় পড়াশোনা করেছিলেন অনেক বড় বড় দেশ থেকে। আমরা শুরু করছি আমি সেই সিচুয়েশন থেকে। যদি পৃথিবীর পরিপ্রেক্ষিতে আপনারা দেখেন তাহলে অল্প কয়েকদিন আগে কনফারেন্স অফ পার্টি COP21 থেকে আমেরিকা ওয়াকআউট করেছে। আজকের দিনে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন বিশ্ব উষ্ণায়ন বা ফসিল ফুয়েল এসব নিয়ে কথা শুধুমাত্র গালগল্প। যুদ্ধে জয়ে ছলনার আশ্রয় পুরিল যতুগৃহ, অর্বাচীন নিষাদী মা ও 5 অঙ্গার দেহ গুণে পুলকিত পুলোচনে রটালেন বার্তাক্রমে বুদ্ধ হেসেছেন। মরেছে জননী কুন্তি আর পাণ্ডুপুত্র 5 জন, ওরা নিজেদেরই বেখেয়ালের ভ্রমে অপারেশন সাকসেসফুল, খেলা গেছে জমি। যুবরাজের মহারাজ হতে নিষ্কণ্টক পথ, এবে মহারাজ দুর্যোধন ঠেকাইবে কন কন বনেগা অধিপতি কলিঙ্গ বঙ্গ ভূভারতে, অভিলাষ পুরিবে অনায়াসে খেলা খেলায়। পরন্তু মহাভারত জানি কুরুক্ষেত্র মহাযুদ্ধ মহারণ, 52 বছর পরেও তোলা থাকে অস্ত্রসজ্জা এবং কুরুভঙ্গ।